নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে পোস্টাল ব্যালট নিয়ে জালিয়াতির সুযোগ নেই বলছেন বিশ্লেষকরা। আস্থার সংকট কাটাতে ইসিকে গুজব প্রতিরোধের আহ্বান। ইলেকশন কমিশন উচিত হবে এই যে বাইরে ইভেন কি যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এসব জায়গায় মেসেজ দিয়ে দেওয়া যে এই কাজগুলো যেন না করা হয়। দ্বৈত নাগরিকদের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। প্রার্থিতা হারালেন কুমিল্লা ৪ আসনে বিএনপির মঞ্জুরুল, বৈধ হাসনাতের মনোনয়ন। মাস পেরিয়ে গেলেও ওসমান হাদির হত্যার শুটার ফয়সাল সহ মাস্টার মাইন্ডরা ধরা ছোঁয়ার বাইরে। মূল আসামি গ্রেপ্তার না হওয়া উদ্বেগ। তাদের কালো ছায়া, সে ছায়াটা বাংলাদেশে ছিল এবং এখনো আছে। আমাদের সরকার কিংবা আমাদের রাষ্ট্র এই হত্যার বিচারটাই করতে পারছে না। গ্রিনল্যান্ড দখলে বিরোধিতায় যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপের ৮ দেশে শুল্ক বসালেন ট্রাম্প। ১ ফেব্রুয়ারিতেই ১০% ট্যারিফ কার্যকরের ঘোষণা। এবং ঢাকায় বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আইসিসির রুদ্ধদ্বার বৈঠক, আসেনি সমাধান। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ। স্বাগত এখন বাজারে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগেই বিতর্ক দেখা দিয়েছে পোস্টাল ব্যালট নিয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে কেন্দ্র করে ভোটের স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন। রাজনৈতিক অঙ্গনেও বেড়েছে উত্তেজনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, গুজব ছড়ানোর কারণে ভোটারদের মাঝে কিছুটা আস্থার সংকট তৈরি হলেও নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে পোস্টাল ব্যালট নিয়ে জালিয়াতির সুযোগ নেই। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। আসন্ন সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। পাশাপাশি সরকারি চাকরিজীবী, নির্বাচনী কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন, যার জন্য দেশ ও বিদেশ মিলিয়ে এরই মধ্যে নিবন্ধন করেছেন ১৫,৩৩,০০০-এরও বেশি ভোটার। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বাহরাইন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ভিডিওতে দেখা যায় নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত নয় এমন ব্যক্তিরা বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট গুনছেন। এ ঘটনায় জামায়াতে ইসলামীর দিকে আঙুল তুলছে বিএনপি। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে থাকার বিষয়েও আপত্তি জানিয়েছে দলটি। তবে জামায়াতে ইসলামী বলছে বিদেশে তাদের কোনো শাখা নেই, অভিযোগ ভিত্তিহীন। বাংলাদেশের বাইরে কোনো দলেরই কোনো রাজনৈতিক শাখা রাখার কোনো বিধান নাই। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বাইরে কোনো রাজনৈতিক সংগঠন নাই। জামাত ইসলামী অমুক দেশ, জামাত ইসলামী অমুক দেশ, এই ধরনের কোনো রাজনৈতিক শাখা আমাদের নাই। কিন্তু অন্যান্য দলগুলো আছে। আরপিওকে সরাসরি ভায়োলেশন করে ওনারা এটা করেছেন। যে অভিযোগটা করেছেন এটা একটা ভুয়া অভিযোগ আমি মনে করি। আর পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে এনসিপি বলছে তাদের এ ধরনের দাবি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। যতদূর আমরা জানি যে এটা প্রতীকের যেই নামের অক্ষরের ক্রমানুসারে দেয়া হয়েছে, তো যদি একটা প্রসেস ফলো করা হয় আমার মনে হয় না সেখানে কোনো সেই প্রসেস নিয়ে কথা উঠতে পারে। কিন্তু এই ধরনের রিউমার ছড়ানো যে তাদের ভোট কমানোর জন্য এটা করা হয়েছে, এটা আসলে হাস্যকর শোনা। এটা নিয়ে আমরা দেখেছি যে অনেকে বলছেন যে পোস্টাল ব্যালট বন্ধ করতে হবে কিংবা, তো আমরা মনে করি যে এটা এক ধরনের অশনি সংকেত। বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে পোস্টাল ব্যালট নিয়ে জালিয়াতির সুযোগ নেই। তবে গুজব ছড়ানোর কারণে ভোটারদের মাঝে কিছুটা আস্থার সংকট তৈরি হয়েছে বলে স্বীকার করেন তিনি। প্রত্যেক ভোটার যখন ভোট দেবে তখন তাকে একটা কিউআর কোড স্ক্যান করতে হবে এবং এটা ডিফারেন্ট, একজনের সঙ্গে আরেকজন মিলবে না। 2 হচ্ছে তাকে লাইভ লাইনের ছবি আপলোড করতে হবে। এগুলো ছাড়া ভোট দেওয়া সম্ভব না। কাজেই আমরা যদি মনে করে থাকি যে আমার ভোটটা আপনি দেবেন বা আপনার ভোটটা আমি দেবো, এই সুযোগটা এখানে নাই। আর তারপরে বড় কথাটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটছে, এটা এক ধরনের রিউমার বা এক ধরনের ল্যাক অফ ট্রাস্ট তৈরি করে দিয়েছে। এই জন্যই ইলেকশন কমিশন উচিত হবে এই যে বাইরে ইভেন কি যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এসব জায়গায় মেসেজ দিয়ে দেওয়া যে এই কাজগুলো যেন না করা হয়।
এদিকে বিএনপির দাবির মুখে দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে পরিবর্তনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমান এল মাসুদ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। পাল্টাপাল্টি অভিযোগে কুমিল্লা ৪ আসনে মনোনয়ন বাতিল হলো বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির। তবে একই আসনের এনসিপির হাসনাত আবদুল্লার মনোনয়ন বহাল রেখেছে কমিশন। ইসির ৮ম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এদিন আপিল চলাকালে ঘটেছে হট্টগোলের ঘটনাও। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। ইসিতে আপিল শুনানির ৮ম দিনে অনেকেরই চোখ ছিল কুমিল্লা ৪ আসনের বিএনপি ও এনসিপি প্রার্থীর পাল্টাপাল্টি আপিল নিয়ে। এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল গণতহবিল সংগ্রহে উৎস পরিষ্কার করেননি তিনি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানকালে তার বিরুদ্ধে করা আওয়ামী সরকারের মামলা নিয়েও আপত্তি জানানো হয়েছিল। তবে আপিল শুনানি শেষে এসব অভিযোগ নাকচ করে দেয় ইসি। এতে মনোনয়ন বৈধই থাকলো হাসনাত আবদুল্লার। কমিশন জনাব মঞ্জুরুল আহসান মুন্সির দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ জনাব হাসনাত আবদুল্লার মনোনয়নটি বহাল রয়েছে, সেটি বৈধ হিসেবে ঘোষিত আছে। এদিকে ব্যাংক হিসাবে গরমিল, ঋণ খেলাপি সহ হলফনামা মিথ্যা তথ্যের অভিযোগ ছিল বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে। এসবের সত্যতা মেলায় বাতিল করা হয় তার মনোনয়ন। কুমিল্লা ৪ আসনের বিএনপি ও এনসিপির দুই প্রার্থীর আপিল নিষ্পত্তির আগে দুপুরেই হঠাৎ হট্টগোলের সূত্রপাত হয় ইসিতে। পরে এই নিয়ে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। অভিযোগ করেন ফেনী ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে। আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা বিদেশে টাকা পাচার করে, যারা বিদেশে থাকে এবং যারা মেনটেইন করে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে, বিভিন্ন বিজনেস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের এই পরিবারের বিভিন্ন বিজনেস টিকায় রাখে, শেখ রাহানার সাথে যারা বিজনেস করে, এই তাদের পলিটিক্যাল এলিটিসিজম যখন মারাইতে আসবে, আমাদের এই সিভিলিয়ানদেরকে যখন বলবে আমরা ব্লাডি সিটিজেন, সেটা প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের মানহানি করে, এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। নির্বাচন কমিশনে আপিলের ৮ম দিনে ১১২টি আপিল আবেদনের মধ্যে মঞ্জুর হয় ৪৫টি আর নামঞ্জুর হয় ৩৭টি। প্রভাবশালী শক্তি আমাদেরকে কোনো বাধাবিঘ্ন না করতে পারে, এই জন্য আমি অনুরোধ করব নির্বাচন কমিশন এবং আমাদের যে প্রশাসন আছে তাদের সহযোগিতা কামনা করছি। ১৪টি আসনে প্রার্থিতা বাতিল হয়েছিল, সেগুলো আজকে আমরা প্রায় সবগুলোই ফেরত পেয়েছি। আমার জায়গা থেকে আমি অনল যে ১ মিনিটের ব্যবধান দেখে আমার নমিনেশন জমা নেওয়া হয়নি। এদিন পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর মার্কার প্রতীক নিকটবর্তী হওয়ায় বিভ্রান্তি হওয়ার আশঙ্কার কথা জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে গণ অধিকার পরিষদ। মিয়া আমিরুল, এখন, ঢাকা। আইন ভঙ্গ করে কোনো দ্বৈত নাগরিক কিংবা ঋণ খেলাপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলে ইসির বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রয়োজনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার বিকেলে দলটির সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি নিজেকে গণতান্ত্রিক ধারক বাহক দাবি করলেও তাদের কাজকর্মে তা প্রকাশ পাচ্ছে না। গতকালকে আমরা আমাদের শঙ্কা প্রকাশ করেছি নির্বাচন কমিশনের একপাক্ষিক বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণের, এবং এই নির্বাচনটাও আমরা বিগত যে 3টা নির্বাচন দেখেছি সেই নির্বাচনগুলোর কিছু লক্ষণের দিকে যাচ্ছে বলে আমরা শঙ্কা প্রকাশ করেছিলাম। অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন, নির্বাচন কমিশনে এক একজন 200-300 লোকজন নিয়ে যাচ্ছেন, এবং লয়ারদের সংখ্যা বাড়িয়ে শত শত লয়ারদেরকে নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করার জন্য। বিএনপি নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক, গণতান্ত্রিক রাজনীতির পায়োনিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে, কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ 180 ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে। যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। ভোটেলেই নারী ভোটারদের নিয়ে নানা সমীকরণ আর হিসেব নিকাশ হয় কৃষি প্রধান জেলা নাটোরে। এই জেলার জনসংখ্যার 49% নারী হলেও বরাবরই পিছিয়ে কর্মসংস্থানের সুযোগ থেকে।
সেই সাথে কৃষি অর্থনীতিতে নারীরা ওতপ্রোতভাবে জড়িত থাকলেও তাদের ভাগ্যে মেলে না স্বীকৃতি। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। উত্তরের কৃষি বৈচিত্র্যের জেলা নাটোর। জেলার ২০ লাখ জনগোষ্ঠীর অন্তত ৪৯% নারী। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়ায় নারী ভোটাররা। সদর উপজেলার নারী কৃষক উর্মিলা রানী মণ্ডল আসছেন নির্বাচনে কৃষিবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত হোক, এমনটাই চাওয়া তার। অন্যান্য নারী কৃষকদের প্রত্যাশা যে সরকারি আসুক কৃষি উপকরণের মূল্য যেন কমে আসে। আমরা সরকারে ভোট দিয়ে পাশ করাই জন্য যে আমার দিকে একটু নজর দিবি, আমার দেখবি যে জিনিসপাতি কম দামে দিবি। আমরা তো সব নতুন সরকার আসে গঠন করব, আমরা আনন্দটা তাকে ভোট দিব, তাহলে আমারও কত সেভাবে আনন্দ সরকার আমাদের রাখার চেষ্টা করবে। রেশমগুটির উদ্যোক্তা আরিফা আওয়াল রেশমা নারীদের কর্মসংস্থানে ভূমিকা রাখলেও নানা প্রতিবন্ধকতায় বাড়াতে পারছে না ব্যবসার পরিধি। তাই নারী বান্ধব কর্মপরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে এমন জনপ্রতিনিধি চান তিনি। উদ্যোক্তা বান্ধব যেন কর্মসূচিগুলো আসে এবং কথার সাথে যেন কাজের মিল থাকে। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেই আমাদের মতো আরও যারা বাসায় বসে কাজ করতে চাচ্ছে, আগাতে চাচ্ছে, তারা একটু সাপোর্ট পাইলো। নতুন সরকার যেই গঠন করুক, সরকারের কাছে আমাদের কাছে একটাই চাওয়া যে নাটোরে আরও নারী উদ্যোক্তা তৈরি হোক, সেখানে আরও লোক কর্ম পাক। আর সামাজিক নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থানমূলক নতুন প্রতিষ্ঠান আর উদ্যোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টিতে ভূমিকা নেবে নতুন সরকার, এমন প্রত্যাশা অনেক নারী ভোটারের। মাহবুব হোসেন, এখন নাটোর। সপ্তাহ ব্যবধানে নোয়াখালীতে কমেছে মাছের দাম। বেশিরভাগ মাছের দামই কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে। এদিকে বরগুনার পাইকারি বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো হলেও দাম রয়েছে অপরিবর্তিত। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ আর বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। শুরুতেই নোয়াখালীতে শুভ আছেন, শুভর কাছ থেকে জানতে চাই যে মাছের দর তো জানাবেন, সেই সময় একই সাথে এই যে দাম কম, ক্রেতাদের মধ্যে স্বস্তি কেমন দেখছেন? গালিব, আসলেই নোয়াখালীতে এই মুহূর্তে মাছের দাম বছরের অন্যান্য যে কোনো সময়ের তুলনায় খুবই কম। কারণ আসলে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শেষ মৌসুম, যার কারণে এই অঞ্চলের যে খাল বিল এবং পুকুরগুলো রয়েছে এগুলো প্রতিনিয়তই শেষ করছেন মাছের ঘের এবং মাছ চাষিরা, যার কারণে কিন্তু মাছের দামও কম দামে তারা বাজারে বিক্রি করতে পারছেন। আবার কম দামে মাছ কিনে স্বস্তিতেও রয়েছেন সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা। আমি আছি এই মুহূর্তে নোয়াখালীর পৌর বাজারে এবং সেখানে আজ সকাল থেকে ঘুরে দেখেছি বাজারের বর্তমান অবস্থা। এখানে আসলে যেটি দেখেছি সেটি হচ্ছে প্রায় সবগুলো মাছই কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে বড় আকারে যে রুই, কাতল, মৃগেল, কার্প জাতীয় মাছগুলো সেগুলো 250 থেকে 300 টাকা কেজি দরে কিনতে পাচ্ছেন সাধারণ ক্রেতারা, যেটি বছরের অন্যান্য সময় 400 থেকে 450-এরও বেশি দামে বিক্রি হয় এবং গত এক সপ্তাহ আগেও কিন্তু এটি 300 টাকার বেশি দামে বিক্রি হয়েছিল। পাশাপাশি অন্যান্য যে দেশি চাষের মাছগুলো রয়েছে, কই, শিং, পুঁটি সহ অন্যান্য মাছ, সেগুলো হচ্ছে 250-260 টাকা আকার ভেদে কেজি দরে বিক্রি হচ্ছে। আর নদী এবং সমুদ্রের যে মাছগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কম। বিশেষ করে নদীর যে চিংড়ি এবং সমুদ্রের যে সিরিং মাছ, এই মাছগুলো বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকে, এগুলো ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, যার কারণে আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা সাধ্যের মধ্যে তাদের যে বাজারটুকু সেগুলো নিতে পারছেন কম দামে। এবং বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন আসলে তারাও কম দামে পাইকার এবং চাষিদের থেকে মাছ কিনতে পারায় কিন্তু তারা কম দামে তা ক্রেতা সাধারণের কাছে বিক্রি করতে পারছেন। বছরের অন্যান্য সময় দাম বেশি থাকায় ক্রেতাদের সাথে তাদের দর কষাকষিও বেশি হয়, কিন্তু এই সময়টাতে আসলে তাদের খুব একটা দর কষাকষি করতে হয় না, কারণ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ক্রয় ক্ষমতার মধ্যেই মাছের দাম থাকায় তা অনেকটা স্বস্তিতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে মাছ বেচা কিনা করতে পারেন। আমি কথা বলেছি অনেক পাইকারের সাথে, তারা বলেছেন আসলে এই সময় সেচ মৌসুম, যার কারণে খাল বিল নদী এগুলো শুকিয়ে যাওয়ার ভয়ে মাছ চাষি যারা রয়েছেন এবং মাছের ঘের মালিক যারা রয়েছেন তারা কিন্তু তাদের খাল বিল পুকুর এগুলো সেচ দিতে হয়, না হয় কিন্তু আগামী যে শুষ্ক মৌসুম আসছে সেই মৌসুমে মাছগুলো মারা যাওয়ার একটা আশঙ্কা থাকে। সেজন্যই কিন্তু এই মৌসুমে মাছ বিক্রির উপযুক্ত সময় বলে তারা মনে করছেন এবং সেজন্যই তারা যে দামে পাচ্ছেন ওই দামে কিন্তু মাছ অনেকটা বিক্রি করতে হচ্ছে এবং এই কম দামে মাছ পেয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে অনেকটা স্বস্তি রয়েছে। তো গালিব, এই ছিল আসলে নোয়াখালী থেকে মাছের বাজার নিয়ে আমার কাছে সবশেষ।
বরগুনাতে আছেন সুজন আকন, জানতে চাই সেখানে সবজির বাজারে সরবরাহ যথেষ্ট থাকলেও দাম কেন বেশি, বিক্রেতারা কি বলছেন? গালিব, শীতের যে বাজার সেটি মানেই কিন্তু টাটকা সবজিতে মুখর, এবং এখানে বরগুনার যে বাজার রয়েছে পাইকারি বাজার, সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতার হাঁকডাকে কিন্তু উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে। মূলত বরগুনায় প্রায় 90%-এরও বেশি সবজি কিন্তু এই বরগুনায় চাষ করা হয়। মূলত এই বাজারে যেসব সবজি পাওয়া যায় সেগুলো কিন্তু 90%ই বরগুনার থেকেই চাহিদা পূরণ করা হয়। তারপরেও কিন্তু এই বাজার ঘুরে আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। ক্রেতারা কিন্তু একটি অভিযোগ করেছেন যে এখনো শীতের মৌসুম, এই মৌসুমে কিন্তু সবজির দাম অনেকটাই কম থাকার কথা, কিন্তু তারা বলছে কিছুটা দাম বেশি দামে বিক্রি হচ্ছে। এবং অন্যদিকে কিন্তু বিক্রেতারা বলছে শীতের তুলনায় কিন্তু এখানে যারা পরিবহনের যে খরচ সেগুলোর কথা বলে কিন্তু তারা বলছেন যে এই যে পরিবহনের খরচ সেটি কিন্তু মূলত এই সবজির দামের উপর যে প্রভাব ফেলছে। এবং এই বাজার ঘুরে আমি দেখতে পেয়েছি যে এখানে টমেটো বিক্রি করা হচ্ছে আজকে পাইকারিতে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং বেগুন বিক্রি করা হচ্ছে দুই ধরনের বেগুন, একটি 40 থেকে 45 টাকা এবং 30 থেকে 35 টাকা দামে দুই ধরনের বেগুন বিক্রি করা হচ্ছে। এবং এখানে শীতের যেটি সব থেকে জনপ্রিয় যে সবজি বাঁধাকপি সেটি বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা, এবং ফুলকপি বিক্রি করা হচ্ছে 30 টাকা, এবং পাতাকপি বিক্রি করা হচ্ছে একেবারেই কম, যেটি 15 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং এই শীতেও কিন্তু কাঁচা মরিচের ঝাঁজ কিন্তু কমেনি, অর্থাৎ সেঞ্চুরি হাঁকিয়ে আজকে কাঁচামরিচ এই বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি প্রতি। এগুলো কিন্তু পাইকারিতে বিক্রি করা হচ্ছে, এবং এই কাঁচামরিচ কিন্তু খুচরা বাজারে গিয়ে বিক্রি হবে 140 থেকে 150 টাকা দরে বিক্রি করা হবে। মূলত বরগুনার তালতলী উপজেলা এবং বরগুনা সদরের বুড়িচর নামক যে এলাকাটি, সেখানে কিন্তু মূলত এই বরগুনার সব থেকে বেশি সবজি চাষ হয়। তো এই ছিল বরগুনার সবজি বাজার থেকে সবশেষ। নোয়াখালী থেকে মাছের বাজার আর বরগুনা থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চলতি বছর জামালপুরে আবহাওয়া অনুকূলে থাকায় কাঁচা মরিচের ভালো ফলন হয়েছে, তবে ভরা মৌসুমে বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে দাম, যাতে ক্ষতির মুখে কৃষক। কৃষি বিভাগ বলছে চলতি বছর এ খাতে বাণিজ্য হবে 600 কোটি টাকার। জুয়েল রানার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। জামালপুর পৌরসভার হাটচন্দ্রার কৃষক আলামিন ও তার স্ত্রী সীমা খাতুন এবছর 80,000 টাকা খরচ করে 1 একর জমিতে মরিচ চাষ করেছেন তারা। তবে বর্তমানে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে মরিচের দাম, যাতে শ্রমিক মজুরি ও সার কীটনাশকের দাম মিলিয়ে ক্ষতির মুখে পড়ছেন তারা। অল্প একটু জায়গা আবাদ করছি, এখানে মরিচের দাম কম, কামলার ময়না যদি কালে দেয়া হালাই দেই তাহলে তো আঙ্গুরে মনে করুন যে পোষায় না। সরকারের কাছে একটা আবেদন, মরিচের বাজারটা যেন বৃদ্ধি করে দেয়, সার বিষের দামটা একটু যেন কমাই দেয়, কামলা ময়না খরচ দিয়ে যেন আমাদের পোষায়। এই বিস্তীর্ণ চরাঞ্চলে আলামিনের মতো অনেক কৃষক প্রতি বছর কাঁচামরিচ চাষ করেন, তাই দাম কিছুটা বৃদ্ধি, সার ও কীটনাশকের দাম খানিকটা কমলে লাভের আশা তাদের। সারের দামটা কমায় যাতে মরিচের দামটা একটু বাড়ে, এটা হলে আমাদের খরচটা উঠবে। সবকিছুর দাম বেশি, সারের দাম বেশি, সারের দামটা যদি সরকারে একটু কমায় দেয় কৃষকের পক্ষে উপকার হবো। ছয়টাতে নাহি বিকাল 5টা পর্যন্ত 200 টাকা বেতন দেয়, মনে করে মরিচের বাজার বাড়াই দেন তাহলে মনে করে ডাঙ্গের বেতনে বাড়বো। তারপরেও মনে করেন সংসার চলে না, তারপরেও কাজ করে খান লাগে, এই কুয়াশা মধ্যে আয়া হেরে সকালবেলা আয়া হেরে। আবহাওয়া অনুকূলে থাকায় এই মৌসুমের শুরুতে কাঁচামরিচের ভালো ফলন হলেও অতিরিক্ত শীতের কারণে এখন ফলন কম। যে সার বীজের অবস্থান তাতে যদি 60-70 টাকা বাজার থাকে তাতে মোটামুটি কৃষক ভালোই থাকবে। এই বছরের শীতে বা এই বছর কৃষি করে তালের পরিমাণটা খুবই কম। আমরা সবসময় তদারকির মধ্যে আছি, মনিটরিং করা হচ্ছে যাতে সার বীজ এগুলো কৃষক সঠিক দামে ন্যায্য মূল্যে তারা পেতে পারে। সেজন্য আমাদের যে বিভাগীয় কার্যক্রম বা আমাদের যে মনিটরিং সেগুলো জোরদারের দিকে আমরা নজর দিচ্ছি। চলতি মৌসুমে জেলার 7 উপজেলাতে 6,475 হেক্টর জমিতে কাঁচামরিচের চাষ করা হয়েছে। এখন জামালপুর। ফরিদপুরের সরকারি হাসপাতালগুলোতে বন্ধ বিনামূল্যের জলাতঙ্কের টিকা সরবরাহ, ফলে বিপাকে পড়েছেন কুকুর ও বিড়ালের কামড়ে আহত রোগীরা।
ফার্মেসিতে নেই পর্যাপ্ত র্যাবিস ভ্যাকসিন। মফিজুর রহমান শিপনের তথ্যছবিতে বিস্তারিত। ফরিদপুর সদর জেনারেল হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিনের আশায় প্রতিদিন ভিড় করছেন শতাধিক মানুষ। নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা নিতে এলেও সরবরাহ না থাকায় ফিরতে হচ্ছে হতাশ হয়ে। হাসপাতাল থেকে ছুটে শহরের বিভিন্ন ফার্মেসিতে গেলেও মিলছে না ভ্যাকসিন। কোথাও থাকলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রোডাক্ট শর্টের কারণে প্রচুর মানুষ আসতেছে, ঘুরতেছে, সারা শহর দিয়ে মানুষ ঘুরতে আসতে কারণ আমাদের তো ভাবে যে আমরা দিতেছি না, কিন্তু আমরা তো কোম্পানি তো আমাদের প্রোডাক্ট দিতেছে না। ভুক্তভোগীরা বলছেন হাসপাতাল থেকে জানানো হয়েছে বাইরে থেকে কিনে আনতে, অথচ শহরের একাধিক ফার্মেসি ঘুরেও পাওয়া যায়নি ভ্যাকসিন। এতে আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আমরা বলছে যে আমাদের ভ্যাকসিন শেষ হয়ে গেছে, আপনারা ভ্যাকসিন কিনে সবাই মিলে নিতে পারবেন, একটা কিনে 4 জন মিলে নিতে পারবেন। ভ্যাকসিন পাইনি তো, কোনো জায়গায় পাইনি, ফরিদপুরে কোথাও পাইনি। কোনো দোকানে বলছে কি নাই, ভ্যাকসিন নাই, সাপ্লাই নাই। সরকারি হাসপাতাল যেহেতু আমরা এসে লাইন ধরি, তো সরকারি হাসপাতাল সরকারি সাপ্লাই দেওয়া উচিত। ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান জানান, দেশজুড়েই চলছে র্যাবিস ভ্যাকসিনের সংকট। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে বহুগুণ, কিন্তু উৎপাদন সক্ষমতা সীমিত। 15 দিন থেকে আমাদের সরকারিভাবে শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমরা আমাদের যেখান থেকে সিডিসি আর কি ডিজিজ কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে দেয়, এখানে আমরা চাহিদা দিচ্ছি, কিন্তু ওখানে প্রকিউরমেন্ট এখনো কমপ্লিট হয়নি। এখন সারা দেশেই সরকারিভাবে আপনার মনে করেন যে এই র্যাবিসের ভ্যাকসিনটা শর্ট আছে, র্যাবিসের ভ্যাকসিন দিতে পারতেছে না। সচেতন মহলের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ফরিদপুরে জলাতঙ্কজনিত মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। তাই ভ্যাকসিন সংকট নিরসনে জরুরি উদ্যোগের দাবি তাদের। এখন ফরিদপুর। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাতক্ষীরায় বাড়ছে কংক্রিটের ভবন নির্মাণ। তবে স্থানীয় বালু, লবণাক্ত ও মিহি হওয়ায় মজবুত ভবন নির্মাণে ভরসা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বালু। এই বিপুল চাহিদাকে কেন্দ্র করে সাতক্ষীরার আলীপুরে গড়ে উঠেছে বিশাল এক বালুর হাট। প্রতিদিন শত শত ট্রাকে আসা বালু এখান থেকেই পৌঁছে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শেষ প্রান্ত সাতক্ষীরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রতি বছরই বাড়ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার প্রকোপ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি ও অবকাঠামো। নিরাপত্তার প্রয়োজনে মাটির ঘর ছেড়ে অনেকে ঝুঁকছেন কংক্রিটের ভবন নির্মাণে। কিন্তু উপকূলীয় এলাকার লবণাক্ত ও অতিমিহি বালি টেকসই নির্মাণের জন্য উপযোগী নয়। ফলে মজবুত ভবন নির্মাণে প্রয়োজন পড়ছে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের মিষ্টি পানির মোটা দানার বালি। আমাদের এলাকাটা লবণাক্ততার কারণের জন্য আমরা দেখা যাচ্ছে বালি ব্যবহার করি, পাখির বালি, গাঁথনি প্লাস্টার ব্যবহার করি। এই চাহিদাকে কেন্দ্র করেই সাতক্ষীরার আলীপুর এলাকায় গড়ে উঠেছে একটি বৃহৎ বালির হাট। প্রতিদিন ভোর থেকে শুরু করে কয়েক ঘন্টা ধরে শত শত ট্রাকে চলে বালির বেচাকেনা। গোরস্থান ঘাটের থেকে আসে, আপনার সিএমবি ঘাটের থেকে আসে, রাজবাড়ির থেকে আসে, এই 4টি ঘাটের থেকে কম বেশি আমাদের সাতক্ষীরা বালি আসে। পাকশি ব্রিজ তলার থেকে, হাটিস ব্রিজ তলার থেকে বালু লোড করে নিয়ে এই পর্যন্ত আমরা চলে আসি। আমরা 4000 লোকের এখানে বালি কেনা বিষয়, ড্রাইভার হেল্পার এখানে আমাদের 4000 লোকের এখানে আমাদের সব কিছু চলে। বালির সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভোমরা স্থলবন্দর। মূলত পণ্য পৌঁছে দিয়ে ফেরার পথে খালি না ফিরে ট্রাকগুলো বালি বহন করায় পরিবহন খরচ তুলনামূলক কম হয়। তবে সাম্প্রতিক সময়ে জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়ায় বালির দামও বেড়েছে। সিলেট থেকে, কুষ্টিয়া থেকে, পঞ্চগড় থেকে এখানে আসে এবং এই বালিগুলো ব্যবহারের কারণে আমাদের স্ট্রাকচারগুলো যথেষ্ট সাস্টেইনেবল থাকে এবং ইনফ্রাস্ট্রাকচার যে দুর্বলতা থাকে সেগুলো খুব স্বাভাবিকভাবে আমরা এরা থেকে মুক্তি পেতে পারি। প্রাকৃতিক দুর্যোগ আর লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই টিকে আছে সাতক্ষীরার মানুষ। সেই লড়াইয়ে দূর অঞ্চল থেকে আসা এই বালি এখন উপকূলবাসীর মজবুত ভবনের ভিত্তি গড়ে দিচ্ছে। বদলে যাচ্ছে জনপদের চিত্র, শক্তিশালী হচ্ছে স্থানীয় অর্থনীতি। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বাড়েনি পর্যটকের সংখ্যা। সিএনএনের প্রতিবেদন বলছে, বাংলাদেশের
পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে পশ্চিমাদের কাছে। ইউরোপের দেশগুলো বাংলাদেশকে দুর্যোগপ্রবণ, যানজটপূর্ণ ও রাজনৈতিক অস্থিরতার দেশ মনে করে। এছাড়া প্রতিবেশী ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মতো বিকাশ পায়নি বাংলাদেশের পর্যটন খাত। তবুও বাংলাদেশে আসা বিদেশিরা শুনিয়েছেন দেশের পর্যটন খাতের সম্ভাবনার কথা। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। রাত পেরিয়ে ভোরের আলো জানান দেয় বাংলাদেশের গ্রুপের গল্পগাথা। সূর্যের লাল আভা, পাখির কলকাকলি, নদীর কলতান কিংবা সোনালী রোদের হাসিতে যখন ভরে ওঠে ফসলের মাঠ, মনে হবে যেন কোনো শিল্পীর নিপুণ তুলিতে আঁকা কল্পনার রাজ্য এটি। দ্বিজেন্দ্রলাল রায়ের রানী ও জীবনানন্দ দাশের রূপসী বাংলা খ্যাত প্রিয় জন্মভূমি গ্রীষ্ম থেকে বসন্তে ৬ ঋতুতে সাজে নতুন রূপে। বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজার, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, সিলেটের পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা চায়ের বাগান কিংবা পিরোজপুরের ভাসমান বাজার, পর্যটককে আকৃষ্ট করতে কোনো কমতি নেই এশিয়ার দেশটির। কিন্তু এত কিছুর পরও বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বাড়েনি পর্যটক, জানিয়ে শুধু দেশের পর্যটন খাত সংশ্লিষ্টরাই নয়, উদ্বিগ্ন আন্তর্জাতিক গণমাধ্যমও। সম্প্রতি বাংলাদেশের পর্যটন খাতের মন্থর অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে CNN। দেশের পর্যটন ব্যবসায়ী ও বিভিন্ন সময়ে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের সঙ্গে কথা বলে খুঁজতে চেয়েছেন সমস্যা ও এর বিপরীতে থাকা সম্ভাবনার কথা। অধিকাংশের মতামত, বিশ্ব মিডিয়ায় ভুল ফ্রেমিংয়ের শিকার বাংলাদেশ। বেশিরভাগ পশ্চিমা দেশই বাংলাদেশকে দুর্যোগপ্রবণ, যানজটে পরিপূর্ণ ও রাজনৈতিক অস্থিরতার ভূখণ্ড হিসেবে মনে করে। এছাড়া বাংলাদেশের পর্যটন অবকাঠামো শুধু শহরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, তবে নগরের বাইরেও প্রকৃতি তার দুহাত ভরে দিয়েছে গ্রামীণ অঞ্চলগুলোকে। অনেক পর্যটকই চায় গ্রামের শিশির ভেজা মাঠ কিংবা জমির আইল ধরে হেঁটে যেতে, নদীর পাড়ে কিংবা গাছের ছায়ায় বসে সময় কাটাতে। কিন্তু গ্রামীণ এলাকাগুলোতে নেই কোনো মানসম্মত হোটেল, নেই যোগাযোগ অবকাঠামোর সুব্যবস্থা। এছাড়া ঘন ঘন রাজনৈতিক অস্থিরতাও বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাত পিছিয়ে পড়ার অন্যতম কারণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকে লেভেল 3-তে স্থান দিয়েছে। মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য সরকার মিয়ানমার সীমান্তবর্তী পার্বত্য চট্টগ্রাম ভ্রমণের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে। তবুও যারা বাংলাদেশ ভ্রমণ করেছেন তাদের কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে CNN। সবার বর্ণনাতেই উঠে এসেছে বাংলাদেশ সফরের সুখস্মৃতি। পর্যটন খাতের বিকাশের নানা পরামর্শও দিয়েছে তারা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্যানুযায়ী 2024 সালে দেশে বিদেশি পর্যটক এসেছেন 6,60,000। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সহ গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসনের পক্ষে থাকা 8 দেশের পণ্যের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত বহাল থাকবে এই শুল্ক। এছাড়া আগামী জুনে এটি 25% উন্নীত হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। শুল্কের আওতায় পড়া দেশগুলো সম্প্রতি গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদারে আর্কটিক অঞ্চলটিতে সেনা মোতায়েন করে। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে বিক্ষোভে উত্তাল কোপেনহেগেন ও নুক শহর। দলে দলে মিছিলে যোগ দিয়ে বিক্ষোভকারীরা ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল প্রস্তাবের নিন্দা জানান। সাম্প্রতিক বিক্ষোভে ইরানে 1000-এরও বেশি প্রাণহানি হয়েছে বলে স্বীকার করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এর জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি।
এছাড়া শনিবারের ভাষণে খামেনি প্রথমবারের মতো স্বীকার করেছেন এই বিক্ষোভে অনেকেরই প্রাণ গেছে অমানবিক ও নৃশংসভাবে, যদিও এর পেছনে রাষ্ট্রদ্রোহীদের ভূমিকা ছিল বলে অভিযোগ তার। খামেনি আরও বলেন, ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন অপরাধী বলে মনে করে সাফ জানিয়েছেন। সাম্প্রতিক অস্থিরতার জন্য ওয়াশিংটনকে জবাবদিহির আওতায় আনতে চায় তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন HRANA নিশ্চিত করেছে ইরানে বিক্ষোভে শনিবার পর্যন্ত 3090 জনের মৃত্যু হয়েছে। এর আগে সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। হুঁশিয়ারি দেন, ইরান তাদের দমনের চেষ্টা করলে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। এদিকে সিরিয়ায় মার্কিন সেনা নিহতের ঘটনায় নেপথ্যে থাকা আল কায়দা নেতাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সেনা অভিযান চালিয়ে বিলাল হাসান আল জসিম নামে ওই নেতাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম। নিহত আল কায়দা নেতার পরিচয় শনাক্তের পর শনিবার সেন্টকম প্রধান আরও জানিয়েছেন, গেল 13 ডিসেম্বর সিরিয়ায় মার্কিন সেনা ও অনুবাদকের ওপর আইএসের যে যোদ্ধারা হামলা চালিয়েছিল তাদের সঙ্গে বিলাল হাসান আল জসিমের সরাসরি যোগাযোগ ছিল। এদিকে সেন্টকমের বিবৃতির পর সামাজিক মাধ্যম এক্সে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র কিছুই ভুলে যায়নি, পিছু হটে না। গেল ডিসেম্বরে মার্কিন সেনাদের উপর হামলার জেরে সিরিয়ায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে শতাধিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এবারে খেলার খবর। ভার্চুয়াল সভার পর এবার ঢাকায় সফররত আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে 1 ঘন্টার বেশি সময়ের সেই রুদ্ধদ্বার বৈঠকে আসেনি কোনো সমাধান। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে আবারও ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার দাবি জানিয়েছে বিসিবি। দাবি অনুযায়ী ভেন্যুর পাশাপাশি বাংলাদেশের গ্রুপও পরিবর্তনের কথা ভাবছে আইসিসি। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। করার নাড়ছে টি-20 বিশ্বকাপ, তবে সময় ঘনিয়ে এলেও বাংলাদেশের অংশগ্রহণ কিংবা ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। বারংবার বৈঠকেও হচ্ছে না সমঝোতা, মিলছে না সমাধান। অনড় বিসিবিকে বিশ্বকাপে অংশগ্রহণ করাতে তাই হিমশিম অবস্থা আইসিসির। মঙ্গলবার প্রথমবার ভারত বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভার্চুয়ালি বৈঠকে বসে আইসিসি ও বিসিবি। তবে ক্রিকেট বোর্ডের অনড় অবস্থানের ফলে কোনো কার্যকর সমাধান ছাড়াই শেষ হয় সেই মিটিং। শেষ পর্যন্ত বিসিবিকে রাজি করাতে আজ বাংলাদেশে আসে আইসিসির প্রতিনিধি দল। প্রথমে দুজনের আসার কথা থাকলেও ভিসা জটিলতায় আসতে পারেননি আইসিসির ভারতীয় কর্মকর্তা গৌরব সাক্সেনা। তবে ভার্চুয়ালি যোগ দেন তিনি। ঘন্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক চললেও খুব বেশি অগ্রগতি হয়নি বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে। ক্রিকেট বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দু এই বৈঠকে আইসিসি বিসিবির বক্তব্য শোনার পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন সমাধানের বিষয়েও আলাপ হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট বোর্ড। ভারতে টাইগারদের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ভিন্ন গ্রুপে খেলার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে দুপক্ষ। ভারতে ক্রিকেটারদের পাশাপাশি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সমর্থকদেরও নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগের কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড। সঙ্গে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে আবারও শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার দাবি জানিয়েছে বিসিবি। আজকের বৈঠকেও কোনো কার্যকর সমাধান না আসায় চূড়ান্ত সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দুপক্ষই। আরিফুল ইসলাম সাহাব, এখন। এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।